এবং সাবস্ক্রাইব আমাদের সাহায্য করবে এগিয়ে নিয়ে যেতে চ্যানেলটিকে আরও ভালো করার জন্য। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি লেখক হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা মূর্তির কবলে। একেবারে আচমকা, তাও অন্য কোনো বড় শহর হলে এক কথা, আফসোস করার বিশেষ কিছুই থাকতো না। কিন্তু বদলি করলো কলকাতা থেকে এলোর। অন্ধ্রদেশে ইংরেজ আমলে ওই নাম ছিল, এখন স্বাধীনতা পরবর্তী যুগের নাম হয়েছে এলোরু। একটা আসার কথা, বিয়ে থা করিনি, বউ ছেলেপুলের বালাই নেই, ঝাড়া হাত পা, কাজেই তল্পি তল্পা বেঁধে ট্রেনে উঠলাম। স্টেশনে রামপ্রসাদ রাও ছিলেন, এর জায়গাতেই আমি যাচ্ছি। ইনি বদলি হচ্ছেন কোয়েটম্বুর। একে থাকবার একটা আস্তানার সন্ধান করতে বলেছিলাম। বিদেশ বিভূঁই, কিছুই জানা নেই, অন্তত মাথা গোঁজবার একটা জায়গা থাকা দরকার। করমর্দন পরস্পরের কুশল জিজ্ঞাসার পর প্রশ্ন করেছিলাম, আমার আসার কি ব্যবস্থা হবে? রামবাবু প্রশান্ত হেসে উত্তর দিয়েছিলেন, চিন্তার কোনো কারণ নেই। আমি যেখানে ছিলাম সেখানেই আপনি থাকতে পারবেন। বাড়িওয়ালা খুব সদাশয়, বাড়িটাও যথেষ্ট খোলামেলা। যেতে যেতে রামবাবু বললেন, আমি এখানে একলাই থাকতাম। বদলির চাকরির জন্য স্ত্রী পুত্রকে মামার বাড়ি মাদ্রাজে রেখে দিয়েছি। তারপর হঠাৎ রামবাবু জিজ্ঞাসা করেছিলেন, আপনার নিজের রান্না করবার অভ্যেস আছে তো? বিশেষ নেই, তবে কলকাতায় ঝি না এলে মাঝে মাঝে নিজেকেই চালিয়ে নিতে হতো। ওই এক মুশকিল। এখানকার রান্না খেতে আপনাদের মানে বাঙালিদের হয়তো অসুবিধা হবে। সবই নারকোল তেলের রান্না কিনা। আর কিছু বললাম না, অদৃষ্টের দুর্ভোগ আছে জানি। বাড়িটা বেশ পছন্দসই, চারপাশে একটু বাগানও আছে, নারকেল আর কিছু আম গাছ। রান্না করার লোক একটা হয়ে গেল, শঙ্করন। সে শুধু ভাত রেঁধে দিয়ে যাবে, মাছ মাংস ডিম কিছুই সে ছোঁবে না, ওগুলো আমাকেই করে নিতে হতো। রামবাবু যাবার সময় একটা জিনিস দিয়ে গেলেন, টেরাকোটার মূর্তি, লাল রঙের। প্রথমে আমি ভেবেছিলাম নটরাজের মূর্তি, কিন্তু ভালো করে দেখলাম না, নটরাজ নয়। সেই ধরনের ভঙ্গি, মুখ চোখের চেহারা বিভৎস, চারিদিকে আগুনের লেলিহান শিখা। রামবাবু বললেন, কি মূর্তি জানি না, হরিদ্বারের এক সাধুর কাছ থেকে পেয়েছিলাম। তিনি বলেছিলেন কাল ভৈরবীর মূর্তি। রোজ শুতে যাওয়ার আগে এই মূর্তিতে প্রণাম করে শুলে নাকি মঙ্গল হবে, অবহেলা করলে অশুভ। এসব ব্যাপারে আমার ভক্তি শ্রদ্ধা একটু কম, বরং বলা যায় আমি কিছুটা নাস্তিক। নিজের পুরস্কার ছাড়া আর কিছুই মানি না। তবু রামবাবু মুখের ওপর আমি কিছু বলিনি, বলতে পারিনি। মূর্তিটা নিয়ে আলনার ওপর রেখে দিলাম। এলুরুর চারপাশে আমাদের ক্ষেত, আমার কাজ এইসব তামাক পরিদর্শন করা, একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত। তামাকে যাতে পোকা না লাগে, লাগলে তার প্রতিষেধক কি, তারপর কিভাবে তাকে গুদামজাত করে রপ্তানির উপযোগী করা যায় সে বিষয়ে নির্দেশ দেওয়া। অনেক দিন আমাকে গ্রাম অঞ্চলেই কাটাতে হতো।
তখন শঙ্করন থাকতো বাড়ির তদারকিতে। একেবারে নিস্তরঙ্গ জীবন, সংস্কৃতির ছিটে ফোটা কোথাও নেই। কি আর করা যাবে, কটা লোক আর জীবন আর জীবিকা মেলাতে পারে। মাস খানেক পর মুশকিলে পড়লাম, শঙ্করন এলো না। এই সময় বর্ষার খুব প্রকোপ, চারিদিকে ম্যালেরিয়া। দিন 15 শয্যাপাত করে রাখে। নিরুপায়, নিজেই সেই হাত পুড়িয়ে রান্নাবান্না করতে হয়। কাজ বিশেষ নেই, রাত 8টার মধ্যে শুয়ে পড়ি। বাইরে বৃষ্টির নূপুর আর ব্যাঙের আলাপ জলসার আবহাওয়ায় বেশ ভালো সৃষ্টি হয়েছে। শোয়া মাত্রই চোখে ঘুম চলে এলো। রাত কত খেয়াল নেই। হঠাৎ ধরভর করে বিছানার ওপর উঠে বসলাম। মশারিতে আগুন ধরল, দাউ দাউ করে জ্বলছে। কি আশ্চর্য, কি করে এটা হলো? বেড সুইচ নেই, ঘরের আলো বন্ধ করে আমি শুয়েছি, কারণ আলো থাকলে আমি ঘুমোতে পারি না। ভীষণ বিপদে পড়ে গেলাম। মশারির চারদিকে জ্বলে উঠেছে। নাইলনের মশারি, নামবার কোনো পথ নেই। আগুনের তাপে আমার শরীর ঝলসে দিচ্ছে। চেঁচাবার শক্তি পর্যন্ত হারিয়ে ফেলেছি। আর চেঁচিয়েও বা কোনো লাভ নেই। সবচেয়ে কাছে যে বাড়ি, সেটাও 8 মাইল দূরে। বিদেশে এভাবে কি পুড়ে মরতে হবে? মরিয়া হয়ে নামবার চেষ্টা করলাম। এছাড়া তো কোনো উপায় নেই। একটু এগিয়ে থেমে গেলাম। সেই অগ্নিশিখার পিছনে বিরাট এক মূর্তি। শুধু বিরাট নয়, বিকট। কাল ভৈরবের মূর্তি। দুটি চোখে অগ্নিপিণ্ড, ঠোঁটের দুপাশে আগুনের ঝলক। ভাবলাম, ভুল দেখছি না তো? চোখ দুটো ভালো করে রগড়ে নিলাম, কিন্তু না, একই দৃশ্য। কাল ভৈরবের মূর্তি যেন জীবন্ত হয়েছে। এদিকে আগুনের উত্তাপ বাড়ছে। বিছানার উপর বসে থাকা আর সম্ভব নয়। লাফিয়ে মেঝের উপর পড়লাম। সঙ্গে সঙ্গে আগুন যেন মিলিয়ে গেল। কাল ভৈরবের মূর্তিও উধাও। কিন্তু আর একটা আশ্চর্য কাণ্ড। একটা অদৃশ্য টানে কে যেন আমাকে আলনার দিকে নিয়ে গেল। আলনার কাছে গিয়েই আমি অবাক হলাম। কাল ভৈরবের মূর্তিটা সেখানে নেই। শঙ্করন মূর্তিটা আলনার ওপর একটা তাকের মধ্যে রাখত। মাঝে মাঝে লক্ষ্য করেছি, সে মূর্তির সামনে হাত জোর করে দাঁড়িয়ে বিড়বিড় করে মন্ত্র উচ্চারণ করত। আমি নিজে এসব না মানলেও কারো ধর্মবিশ্বাসে বাধা দিতে চাইনি। পিছন ফিরে দেখলাম, মশারির অবস্থা স্বাভাবিক। আগুনের সামান্য চিহ্ন কোথাও নেই। নিজের ওপর রাগ হলো। নিশ্চয়ই বিশ্রী একটা স্বপ্ন দেখেছিলাম। স্বপ্ন দেখে একটা ভয় পাওয়ার নিঃসন্দেহে ছেলে মানুষই। কিছুক্ষণ পায়চারি করে শুতে গেলাম। কিন্তু ভোরের দিকে সেই একই কাণ্ড। এবারে কাল ভৈরবের মূর্তির দুটি নাসারন্ধ দিয়ে আগুনের হুলকা। মশারি পুড়ছে। আগের বারের মতন লাফ দিয়ে নিচে নামতে সব স্বাভাবিক। আর বিছানায় যায়নি। আলো ফোটা পর্যন্ত বেতের চেয়ারে চুপচাপ বসে রইলাম। শেষ রাতের দিকে বৃষ্টি থেমে গিয়েছিল। আকাশ প্রায় পরিষ্কার। ছেঁড়া মেঘের ফাঁকে ফাঁকে নীল আকাশের আভাস। শঙ্করন এসে হাজির। জ্বর নেই, তবে চেহারা বেশ কাহিল। একবার ভাবলাম শঙ্করনকে কিছু বলবো না। আমার সম্বন্ধে তার ধারণা খারাপ হবে। ভাববে আমি অহেতুক ভয় পেয়েছি।
কিন্তু তাকে অন্যভাবে জিজ্ঞাসা করলাম, আচ্ছা শঙ্করন, সেই কাল ভৈরবের মূর্তিটা কোথায় জানো? কাল ভৈরবের মূর্তি কেন, তাকের উপর নেই? কই দেখি দেখি, হ্যাঁ কই দেখি, কোথায় গেল? শঙ্করন ছুটে এলো ঘরের মধ্যে। তাক খালি, মূর্তি নেই। লক্ষ্য করলাম শঙ্করের মুখ পাংশু, নিরক্ত হয়ে গেল। এদিক ওদিক খুঁজতে লাগলো। কোথায় গেল, কোথায় গেল, কোথায় গেল কাল ভৈরবের মন্দিরটা? এই তো, এইখানেই তো ছিল। হ্যাঁ কোথায় দেখি দেখি, এখানে দেখি। কই না তো, নেই তো। কোথায় গেল? হ্যাঁ কোথায় গেল, কোথায় গেল? হ্যাঁ গেল কোথায়? তাই তো, কোথায় গেল? তাই তো, হ্যাঁ কোথায় গেল? আপনি ফেলে দেননি তো? আমার ঈশ্বরে বিশ্বাসের ওপর শঙ্করের মোটেই শ্রদ্ধা ছিল না। সে আমার হালচাল থেকে হয়তো কিছুটা মালুম করেছে। আমি বললাম, মূর্তি সম্বন্ধে আমি কোনো খোঁজই রাখি না, তুমি তো দেখাশোনা করতে। শঙ্করনের আমার কথার উত্তর দেবার অবকাশ নেই। সে তন্ন তন্ন করে মূর্তিটা খুঁজছে। কোথায় কোথায় গেল, কোথায় গেল মূর্তিটা? এখানেই তো রেখেছিলাম। হ্যাঁ দাদাবাবুর কোনো হুঁশ নেই, কিছু নেই, কিছুই খোঁজে রাখে না। কোথায় গেল এবার? এখন কোথায় খুঁজে পাবো আমি মূর্তিটা? কোথায় খুঁজে পাবো? কোথায় গেল? দেখি দেখি, এই তো, এই তো এখানে পড়ে আছে, এই তো এখানে পড়ে আছে। হ্যাঁ কাল ভৈরবের মূর্তিটা। আলনাটা সরিয়েই সে চেঁচিয়ে উঠল। দেখলাম দুজোড়া জুতোর ফাঁকে মূর্তিটা পড়ে আছে। শঙ্করন সন্তর্পণে মূর্তিটা তুলে নিল। রুক্ষ কণ্ঠে বলল, দাদা বাবু, এটা এখানে কে ফেললো? উত্তর দেওয়া প্রয়োজন মনে করলাম না, চুপ করে রইলাম। শঙ্করন মূর্তিটা কাপড় দিয়ে ভালো করে মুছে তাকে পুনঃপ্রতিষ্ঠিত করল। নতজানু হয়ে মূর্তির সামনে বসে বিড়বিড় করে মন্ত্রোচ্চারণ করতে লাগলো। জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর। মাসখানেক একভাবে গেল, কোনো উপদ্রব নেই। কলকাতা থেকে একটা চিঠি এলো, বন্ধু অসিতের লেখা। অসিত শুধু আমার মামুলি বন্ধু নয়, কলেজে আমরা অভিন্ন হৃদয় ছিলাম। অসিত বোম্বেতে এক কাপড়ের কলের টেক্সটাইল ইঞ্জিনিয়ার। সে লিখেছে 2 মাসের ছুটিতে কলকাতা এসেছে। এসে ভালো লাগছে না, কারণ আমি কলকাতায় নেই। তার খুব ইচ্ছা আমার কাছে মাসখানেক কাটিয়ে যাবে। প্রস্তাবটা খুব ভালোই লাগলো। পাণ্ডব বর্জিত দেশে অসিতের মতন বন্ধু পাশে থাকলে সময়টা ভালোই কাটবে। পত্রপাঠ তাকে আসতে লিখে দিলাম। চিঠি লেখার 7 দিনের মধ্যেই সে এসে হাজির। এলুরু স্টেশন থেকে তাকে ট্যাক্সি করে নিয়ে এলাম। বাড়ি দেখে অসিত বেজায় খুশি। সব কিছুতেই তার দারুণ উৎসাহ। বিন্দুতে সিন্ধু স্পর্শ পেল। বাহ, এ যে একেবারে বাগান বাড়ি রে। শহর, অথচ শহরের গোলমাল নেই। বেশ আছিস তো? চা খেতে খেতে হঠাৎ তার দৃষ্টি মূর্তির দিকে গেল। জিজ্ঞাসা করল, এই ওটা কিসের মূর্তি রে? কাল ভৈরবীর। সেটা আবার কি? চা শেষ করে অসিত মূর্তির সামনে গিয়ে দাঁড়ালো। অনুসন্ধানী দৃষ্টি দিয়ে ভালো করে দেখে বলল, বাড়ির মধ্যে এই কিম্বুৎকিমাকার মূর্তিটা রেখেছিস কেন? ফেলে দে। শঙ্করন ওই মূর্তিটা রোজ পুজো করে, তাই আর সরায়নি। না হলে ও মোটেই আমারও পছন্দ নয়।
শঙ্করন পছন্দ করে তো এটা সে তার বাড়িতে নিয়ে যাক না, কিংবা রান্নাঘরে তার কাজের জায়গায় রাখুক। তোকে তো নাস্তিক বলেই জানতাম, অন্তত মূর্তি পূজার বিরোধী। কিছু বললাম না, কি বা বলবো। অসিত আমার মনের কথাই বলেছে। আমার ঠিক পাশের ঘরটা তার শোবার জন্য নির্দিষ্ট হয়েছিল। দুটো দরজার মাঝখানে একটা দরজা ছিল। বেশ কিছুটা গল্পগুজব করার পর অসিত শুতে গিয়েছিল। আমার ঘুম আসেনি। টেবিল ল্যাম্প জেলে টোবাকো কিওরিং সম্বন্ধে একটা বই পড়ছিলাম। তারপর শুতে গেলাম। বোধহয় মাঝরাত, ঠিক খেয়াল নেই। পাশের ঘরে হঠাৎ দুপদাপ শব্দ। অনেকগুলো লোক যেন দাপাদাপি করে বেড়াচ্ছে। একবার মনে হলো ডাকাত পড়ছে নাকি। তারপর ভাবলাম, ডাকাতদের তো এই ঘরের মধ্যে দিয়েই যেতে হবে। পাশের ঘরে ঢুকবার আলাদা করে তো কোনো রাস্তা নেই। সারা ঘর জুড়ে তাণ্ডব নৃত্য চলেছে, অথচ অসিতের কোনো শব্দ নেই। তবে কি তার কোনো বিপদ ঘটল? উঠে পড়লাম। দরজার পাশে গিয়ে দেখলাম অসিত পাশের দরজাটা ভিজিয়ে দিয়েছে। হাত রাখতেই দরজাটা খুলে গেল। শব্দ চলছে, কিন্তু কাউকে দেখতে পেলাম না। শুধু অসিতের মশারিটা প্রবল বাতাসে উড়ছে। অথচ আজ তো বেশ গুমোট, বাতাস একেবারেই নেই। অসিত, অসিত, এই অসিত, অসিত! বার কয়েক চেঁচালাম, কোনো উত্তর নেই। বাইরের ম্লান চাঁদের আলো জানালা দিয়ে সেই আলো অসিতের বিছানার উপর এসে পড়েছে। অস্পষ্ট অসিতের কাঠামো দেখা গেল। সে শুয়ে রয়েছে। সন্দেহ হলো ভুতুড়ে বাড়ি নয় তো। শব্দ আসছে কোথা থেকে। কিছুক্ষণ অপেক্ষা করে নিজের বিছানায় ফিরে এলাম। তারপর এক সময় কখন ঘুমিয়ে পড়েছি আর কোনো হুঁশ ছিল না। অসিতের সঙ্গে দেখা হলো পরের দিন চায়ের টেবিলে। আমি কিছু বলবার আগে অসিত বলল, না ভাই, দুবেলা মাংস আমার সহ্য হচ্ছে না, পেট গরম হয়, রাত্রে যা সব স্বপ্ন দেখি। কেন, কি স্বপ্ন দেখলি? আর বলিস কেন, কাল মাঝরাতে দুপদাপ শব্দ, এক পা লোক হাতে ত্রিশূল আমার বিছানা ঘিরে প্রলয় নাচ নেচে চলেছে। যেখানে পা ফেলছে সেখানে আগুন জ্বলে উঠছে। আর এমন মজা, সে আগুনের আঁচ লাগছে আমার সারা দেহে। উঠবার চেষ্টা করলাম, পারলাম না। অসিতের দিকে দেখলাম। তার চেহারা বেশ ক্লান্ত আর বিধ্বস্ত বলে মনে হলো। কাল ভৈরবীর মূর্তির কথাটা বলতে গিয়েও বললাম না। চা পান শেষ করে আমি আমার শোবার ঘরের তাকের কাছে গিয়েই চমকে উঠলাম। তা খালি, মূর্তি নেই। সর্বনাশ! মূর্তিটা আবার গেল কোথায়? আলনা, সুটকেস, জিনিসপত্র সরিয়ে খুঁজতে আরম্ভ করলাম। মূর্তি কোথাও নেই। এই সময় শঙ্করন ঘরে ঢুকলো। উস্কো খুস্কো চুল, মলিন মুখ, উদ্ভ্রান্ত দৃষ্টি, হাতে কাল ভৈরবীর মূর্তি। স্যার, আপনার এখানে কাজ করে আমার পোষাবে না, আমাকে ছুটি দিয়ে দিন। কেন, কি হলো? শঙ্করন কাল ভৈরবের মূর্তিটা তুলে ধরে দেখিয়ে বলল, এই মূর্তিটাকে রান্নাঘরের কোণে ময়লা ফেলার ঝুড়ির মধ্যে রেখে দিয়েছিলেন। হ্যাঁ, আপনারা আমিষভোজী, বিধর্মী, ঠাকুর দেবতা হয়তো মানেন না, কিন্তু কাল ভৈরবী একেবারে কাঁচা খেগো দেবতা, কাউকে রেহাই দেবেন না। শঙ্করন
চলে গেল। আমি খুবই মুশকিলে পড়ব, তাই তাই বিস্মিত কণ্ঠে প্রশ্ন করলাম, এ মূর্তি এইখান থেকে সরালো কে? কে সরালো শঙ্করন ভালো করেই জানতো। যে সরিয়েছে সে কোনো লুকোচুরি করেনি, তাই অসিতের ঘরের দিকে চোখের ইঙ্গিত করে শঙ্করন বলল, আর আর কে সরাবে? আপনার বন্ধু? ঠাকুর দেবতা নিয়ে খেলা করতে বারণ করে দেবেন, সর্বনাশ হয়ে যাবে। ঠিক আছে, তুমি কাজ করতে যাও, অসিতকে আমি বলে দেব। শঙ্করন চলে গেল। সেদিন বিকেলে অসিতের সঙ্গে বেড়াতে বেড়াতে কথাটা বললাম। চিন্তাধারার দিক দিয়ে আমার সঙ্গে অসিতের কোনো অমিল ছিল না। দুজনের একই ধরনের বিশ্বাস, সেই কলেজের দিন থেকে। একটা রাতের অভিজ্ঞতাকে আমি মোটেই আমল দিই না। সে রাতের স্বপ্নের সঙ্গে ওই কালভৈরবী মূর্তির কোনো যোগাযোগ আছে আমি মনে করি না, কিন্তু শঙ্করের ধর্মবিশ্বাসে আঘাত হানলে সে হয়তো এ বাড়ি ছেড়ে চলে যাবে। এ বিদেশ বিভুঁয়ে আমি বিপদে পড়ব। তাই অসিতকে বললাম, অসিত, আমার একটা কথা শুনবি? বল। তুই তো আর দিন দুয়েক আছিস, এর মধ্যে কালভৈরবীর মূর্তি নিয়ে আর গোলমাল করিস না ভাই। অসিত কোনো উত্তর না দিয়ে অদ্ভুত এক দৃষ্টিতে আমার আপাত মস্তক জরিপ করল। এদেশের লোকেরা খুবই ধর্মভীরু হয়, অনেকটা আমাদের দেশের লোকদের মতন। পাথর, নুড়ি, গাছপালা সবকিছুতেই ঈশ্বরত্ব আরোপ করে আনন্দ পায়। ওই কালভৈরবীর মূর্তিটাকে তুই অবহেলা আর তাচ্ছিল্য করলে শঙ্করন আমাকে ছেড়ে চলে যাবে ভাই। তারপর কোনো লোক আর আমার কাছে কাজ করতে আসবে না। আমার কি অসুবিধা হবে বুঝতে পারছিস তো তুই? একটু চুপ করে থেকে অসিত উত্তর দিল, তোর এমন অধঃপতন হবে আমি ভাবতে পারি না। দরকার হলে কলকাতা থেকে লোক নিয়ে আয়। নিজের চিন্তায় স্বতন্ত্র ব্যক্তিত্ব এভাবে বিসর্জন দিস না। তুই পাগল হয়েছিস অসিত? কলকাতা থেকে কে আসবে এই পাণ্ডব বর্জিত জায়গায়? বেশি টাকার লোভ দেখিয়ে নিয়ে এলেও কিছুদিন পরে সে পালাবে। তাছাড়া এদেশের লোক আমাকে বয়কট করবে। শঙ্করনের মারফত একথা চারদিকে তো রাষ্ট্র হয়ে পড়বেই। ঠিক আছে, তোর কথাটা শুনে রাখলাম। অসিত চাপা সুরে কথাগুলো বলল, কিন্তু তার মুখ চোখের চেহারা আমার ভালো লাগলো না। কঠিন একটা সিদ্ধান্ত নেবার সময় এইভাবে সে দাঁত দিয়ে ঠোঁট চেপে ধরে। তার কপালে অজস্র বাড়তি আঁচড় পড়ে। আর কোনো কথা হলো না। দুজনে বাড়ি ফিরে এলাম। মনে পড়ে গেল কলেজ জীবনে দুজনের চা বার্কের উদ্ধৃতি তুলে কিভাবে প্রতিপক্ষকে নাস্যাৎ করার চেষ্টা করেছি। ঈশ্বর নেই, যা আছে প্রকৃতি। এই প্রকৃতির স্বাক্ষরেই আমরা চারদিকে দেখতে পাচ্ছি। পরের দিন মাইল চারেক দূরে এক গ্রামের মধ্যে যেতে হয়েছিল। এখানে বেশ কিছু তামাকের গুদাম ছিল। কিভাবে তামাক সেই গুদামগুলোতে রাখা সেটা দেখে আমাকে রিপোর্ট দাখিল করতে হবে। টিফিন ক্যারিয়ারে করে ভাত তরকারি নিয়ে গিয়েছিলাম। মধ্যাহ্নভোজের অসুবিধা হবে না। এর সঙ্গে ব্যবসায়ীদের দেওয়া কলা আর ডাব তো ছিলই। দুপুরের খাওয়া শেষ করে একটা বেতের চেয়ারে বসে রিপোর্টটা নোট করছি। হঠাৎ পিছনে কাতর এক কণ্ঠ, অঠোয়া অঠোয়া অঠোয়া। চমকে মুখ ফিরিয়ে দেখলাম সাইকেল হাতে শঙ্করন দাঁড়িয়ে। কাগজের মতন মুখের রং, দুটি চোখ বিস্ফারিত।
খুব জোরে সাইকেল ছুটিয়ে আসার জন্য রীতিমতো হাঁপাচ্ছে। ছুটে তার কাছে গেলাম। কি কি হয়েছে? কি হয়েছে তোমার? তাড়াতাড়ি 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 আসুন, আপনার বন্ধু খুব 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 অসুস্থ। অসুস্থ? কি জ্বর? জিজ্ঞাসা করতে গিয়ে দেখলাম শঙ্করন নেই। খবরটা দিয়েই সাইকেল নিয়ে রওনা হয়ে গিয়েছে। অগত্যা লোকেদের বলে আমিও সাইকেল ছুটিয়ে দিলাম। যেতে যেতে মনে হলো শঙ্করের যেরকম ভীতবিহ্বল চেহারা দেখলাম, তাতে মনে হয় অসিত খুব গুরুতর অসুস্থ। অসিতের কোনো মারাত্মক ধরনের অসুখ আছে তা তো জানা ছিল না, বরং তাকে স্বাস্থ্যবান বলেই জানতাম। এখানে এসে ম্যালেরিয়ার কবলে পড়ল নাকি? দূর থেকেই দেখতে পেলাম আমার বাড়ির উঠানে লোকের ভিড়। অজানা আশঙ্কায় বুকটা কেঁপে উঠল। অসিতের খারাপ কিছু হলো না তো? আমি যেতেই একটা সম্মিলিত চাপা কলরব উঠল। একজন এসে আমার সাইকেলটা ধরল। উঠানের এক পাশে একটা ঘর পড়েছিল, ইটের দেওয়াল, টালির ছাদ। শুনেছিলাম অনেক আগে বাড়িওয়ালারা যখন এ বাড়িতে থাকতো তখন ভদ্রলোকের গোটা দুয়েক গরু ছিল। ওটা গোয়ালঘর হিসেবেই ব্যবহৃত হতো। তারপর থেকে খালিই পড়ে আছে। সেই গোয়ালঘরের সামনে জমাট ভিড়। আমাকে দেখে লোকেরা সরে যাবার রাস্তা করে দিল। একটু এগিয়ে উঁকি দিয়ে দেখেই স্তম্ভিত হয়ে গেলাম। আমার সমস্ত শরীর ঠকঠক করে কাঁপতে লাগলো। কোনো রকমে পাশে দাঁড়ানো লোকটির উপর ভর দিয়ে তাল সামলালাম। চোখের সামনে নারকীয় এক দৃশ্য। মেঝের ওপর অসিত চিত হয়ে শুয়ে, অস্বাভাবিক যন্ত্রণায় তার দুটি চোখ আতঙ্কগ্রস্ত, সারা শরীর কুঞ্চিত। ঠিক বুকের মাঝখানে সেই কালভৈরবীর মূর্তি। মূর্তির চারপাশে অগ্নিশিখা কাঁকড়ার দাঁড়ার রূপ নিয়ে বুকের মাংস কুড়ে কুড়ে ফেলছে। লোকদের নিষেধ সত্ত্বেও আমি ঝাঁপিয়ে পড়লাম। বাবু, বাবু যাবেন না, যাবেন না বাবু, বাবু সামনে যাবেন না। সবলে কালভৈরবীর মূর্তি টেনে তোলার চেষ্টা করলাম। সফল হলাম না। নিবিড় আকর্ষণে মূর্তিটা অসিতের দেহের উপর চেপে বসেছে। আমি আবার টেনে ফেলে দেওয়ার চেষ্টা করতেই প্রচন্ড ধাক্কায় ছিটকে পড়লাম চৌকাঠের কাছে। মূর্তি যেন পথ করে অসিতের দেহের মধ্যে প্রবিষ্ট হলো। সম্ভবত অচেতন হয়েই পড়েছিলাম। যখন জ্ঞান ফিরে পেলাম দেখলাম সব শেষ। অসিতের দেহ নিস্পন্দ, দুটি চোখ বীভৎসভাবে খোলা, দুপাশ দিয়ে রক্তের ধারা গড়িয়ে পড়ছে। কালভৈরবীর মূর্তিটাও কোথাও নেই। অসিতের বুকের ওপর সেখানে রক্ত কালো হয়ে জমাট বেঁধে রয়েছে। সমবেত লোকের হাততালি দিয়ে নাচ গান শুরু করেছে। শঙ্করনের সাহায্যে নিজের বিছানায় এসে শুয়ে পড়লাম। অসিতের বাড়িতে টেলিগ্রাম পাঠালাম, দুর্ঘটনায় মৃত্যু। এছাড়া আর কি বলবো? শঙ্করন দারোগাকে এজাহার দেবার সময় ব্যাপারটা জানতে পারলাম। শঙ্করন অসিতকে বোঝাতে গিয়েছিল কালভৈরবী জাগ্রত দেবতা, এর অবমাননা করলে অসিতের সর্বনাশ হবে। কথায় কথায় অসিত উত্তেজিত হয়ে উঠেছিল। ছুটে গিয়ে কালভৈরবীর মূর্তিটা তুলে নিয়ে উঠানের উপর ছুঁড়ে ফেলে দিয়েছিল। তাতেও বিরত না হয়ে লাথি মেরেছিল মূর্তিটাকে। সেটা ছিটকে গোয়ালঘরের মধ্যে গিয়ে পড়েছিল।
অসিত গোয়াল ঘরে ঢুকেছিল। বোধহয় তার উদ্দেশ্য ছিল মূর্তিটা ভেঙে চুরমার করে দেবে। তারপরই হতভম্ব শঙ্করন অসিতের আর্তনাদ শুনতে পেয়েছিল, চোখের সামনে বীভৎস দৃশ্য দেখেছিল। কি আশ্চর্য! দারোগা সব কথাই বিশ্বাস করেছিল, লিখে নিতে কোনো দ্বিধা করেনি। দেবতার বিদ্বেষে এমন ঘটনা যেন খুব স্বাভাবিক। অসিতের শেষ কাজ করে বাড়ি ফিরতে ভোর হয়ে গেল। ক্লান্ত দেহ, বিষণ্ণ মন, চিন্তা করার ক্ষমতাও যেন লোপ পেয়েছে। তালা খুলে ঘরের মধ্যে পা দিয়েই চমকে উঠলাম। তাকের ওপর সেই কালভৈরবী মূর্তি। বন্ধ ঘরে কি করে এলো মূর্তিটা? কে রাখলো? অসিতের দেহের অভ্যন্তর থেকে এ মূর্তি বাইরে এলো কি করে? এর উত্তর আজও আমার জানা নেই। এতক্ষণ শুনছিলেন লেখক হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা একটি অলৌকিক ভৌতিক গল্প, মূর্তির কবলে। আবার আমরা ফিরব সামনের সপ্তাহে ঠিক এইরকমই আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে। আমাদের চ্যানেলের গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও শেয়ার করুন আপনার প্রিয় মানুষজনের কাছে। অবশ্যই আপনার ভুলবেন না যেন। আপনাদের মূল্যবান একটি কমেন্ট ও একটি মূল্যবান সাবস্ক্রাইব আমাদের সাহায্য করবে এগিয়ে নিয়ে যেতে চ্যানেলটিকে আরও ভালো করার জন্য। ধন্যবাদ।